ব্যাগে কোটি কোটি টাকা, টাকার সঙ্গে সোনার পাহাড়। এবার বীরভূমের মোহাম্মদ বাজারের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে মিলল যখের ধন। 4টি আলমারিতে টাকা ভর্তি ব্যাগ, ঘরের দেওয়ালের চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল। কেজি কেজি সোনার বাট, সোনার বিস্কুট, কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা। বুধবার ভোরের আলো যখন সবে ফুটেছে, মোহাম্মদ বাজার থানার পুলিশের কনভয় এসে দাঁড়ালো দেউচা বাস স্ট্যান্ডের কাছে। ঘিরে ফেলা হলো রাস্তার পাশের একটি বাড়ি। গাড়ি থেকে নামানো হয় বিশাল বিশাল ট্রাঙ্ক আনা হয় টোটো এবং মোটরবাইকে করেও। আনা হয় একাধিক টাকা গোনার মেশিন। কিন্তু প্রথমে দরজা খুলতে চাননি বাড়ির মালিক মিনার মণ্ডল। পুলিশ সূত্রে খবর, দরজা ভেঙে আটক করা হয় মিনার মণ্ডল ও তার ছেলেকে। ব্যাংকের কর্মীদের এনে শুরু হয় টাকা গোনার কাজ। পুলিশের বক্তব্য হচ্ছে যে পরিমাণ এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে, সমপরিমাণ আরও টাকা এবং সোনা উদ্ধার হতে পারে। পুলিশ সূত্রে খবর, বাড়ির মালিক মিনার মণ্ডল পেশায় সরকারি বাসের চালক ছিলেন। কিন্তু এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কোটি কোটি টাকা ও কেজি কেজি সোনা এলো কি করে? পুলিশের অনুমান, এই টাকা ও সোনা আসলে জেলার পাথর খাদান থেকে আদায় হওয়া রাজস্ব। মিনার মণ্ডলের আত্মীয় প্রভাবশালী পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ওপর দায়িত্ব ছিল ওই রাজস্ব আদায়ের। অভিযোগ, সরকারের খাতায় কম আয় দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে তা আত্মীয়ের বাড়িতে গচ্ছিত করেন টুলু। উনি তো সাধারণ একটা সরকারি কর্মচারী ছিলেন, তো সাধারণ একটা কর্মচারী হিসাবে এতগুলো টাকা ওনার কাছে থাকা অসম্ভব। এই টাকাটা ওনার নয়। আমরা পুরোপুরি এই দেউচা এলাকার সমস্ত বাসিন্দায় আমরা এটা কনফার্ম করতে পারি যে এই টাকাগুলো ওনার টাকা নয়, এই টাকাগুলো অন্যজনের। আমরা সবাই অনুমান করছি যে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের টাকা। পুলিশের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আমাদের মূল চালিকা শক্তি। সরকারি সম্পদ জনগণের সম্পত্তি, যারা তা লুট করবে তাদের বিরুদ্ধে আইনের পূর্ণ কঠোরতা প্রয়োগ করা হবে। মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে এই দমন অভিযান চলতে থাকবে। পাপ কারোর বাপকেও ছাড়ে না। আমি মনে করি পূর্ণাঙ্গ তদন্ত হোক। খেলা যারা বলছিল খেলা হবে, আসল খেলা এবার শুরু হতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি দুর্নীতির বিরুদ্ধে বলতে যান, তাহলে যারা তৃণমূল থেকে দূরত্ব তৈরি করছে, যাদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে, যারা ভালো সাজছে, তো তাদের ক্ষেত্রেও একইভাবে আইন প্রযোজ্য হওয়া উচিত। এবং আপনার পুলিশ বা সিআইডি বা সিবিআই বা ইডি তাদেরও একইভাবে অ্যাকশন নেওয়া উচিত। পুলিশ সূত্রে খবর, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে 2টি ভোট পরবর্তী হিংসা মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক। এর আগে গরু পাচার কাণ্ডে টুলুকে একাধিকবার দিল্লিতে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। ভাস্কর মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ, বীরভূম। দেখুন, টাকা গোনার কাজ যেহেতু এখনো চলছে, সেই ছবিও সরাসরি দর্শকদের সামনে আমি রাখবো। কিন্তু তার আগে আপনাদের বলি যে আজকের যে টাকা এবং সোনা উদ্ধারের ঘটনা, নিঃসন্দেহে 6 বছর আগে এইরকমই একটা জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে 2 দফায় 50 কোটি টাকা নগদ এবং প্রায় 6 কেজির মতন সোনা উদ্ধারের ঘটনাকে মনে করিয়ে দিচ্ছে। আজকে তো 15 কেজির মতন সোনা উদ্ধার হয়েছে। কিন্তু সতেরোপাতি মাঝরাতে মোহাম্মদ বাজার থানার পুলিশ এই রেডটা না করলে বোঝাই যেত না যে একজন সরকারি অবসরপ্রাপ্ত বাস চালকের বাড়িতে এরকম কুবেরের ধন লুকোনো রয়েছে। একদম। তোমরা আজকে, আমি একটা কথা বলবার আগে আমি বলি, আজকে গুরু পূর্ণিমা। সকলকে শুভেচ্ছা। এবং তোমরা যেটা দিয়ে শুরু করলে যে যখের ধন বলছো, যখের ধন তৈরি করতে গেলে কোনো একটা বাচ্চা ছেলেকে সেখানে মানে যক্ষ হিসেবে জমা রাখা হতো। অনেক সময় সে মানে এমনভাবে তাকে বন্ধ করে রাখা হতো, তার মৃত্যু হতো। এবার প্রশ্ন হচ্ছে কার কার মৃত্যু হয়েছে, কার কার বুকের ওপর দিয়ে এই টাকা, এই এত সোনা এখানে জমা করা হয়েছে। এবং আরও বড় প্রশ্ন হচ্ছে এই টাকাটা অ্যাকচুয়ালি কার। আমরা সব সময় বলেছি যখন যেখানে চুরি হয়েছে, এত বছর ধরে আমরা এটা মেনটেন করে এসেছি যে সেই কিন্তু কালীঘাটের দরজা ঠকঠক করা উচিত। এবার এর পরের স্টেপ কি হবে আমি জানি না। তবে সত্যি সত্যি তোমার শুভ্র, তুমি যে প্রশ্নটা করলে যে মাঝরাত্রিরে সারপ্রাইজ রেড না হলে এইটা আদৌ এতটা টাকা পাওয়া যেত কিনা আমার সন্দেহ আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদিও ওখানে একটা কোয়ারি আছে, মানে পাথর কাটার খনি আছে, সবই আমি মানলাম যে ওখান থেকে টাকা সরিয়ে, কিন্তু এত টাকা বড় লোকের বা জমিদারদের বাড়িতেও এত টাকা লুজ রাখা হয় না। কত কোটি টাকা এখনো গুনে উঠতে পারছে না, কত কিলো সোনা। আমরা মানে সাধারণ যারা আছেন তারা ভরিতে গোনেন,
কি হয়তো বড় জোর কেজিতে হ্যাঁ। কি মানে একটা ট্যাবলেটে বা বিস্কিটে গোনা হয়, কিন্তু কত কেজিতে গোনা হচ্ছে। মানে এইরকম এই এত বছর ধরে এটা তো কাউন্ট না কাউন্ট টাকা, সে এটা এনার টাকা হোক, কিনে বাস চালিয়ে এত টাকা করে ফেলেছে তার হোক, কি অভিষেক ব্যানার্জির হোক, কি সেখানে কোনো আন্ডারস্ট্যান্ডিং হোক, এরপরে নেক্সট স্টেপ সেখানেই ধরা হবে। না প্রশ্ন হচ্ছে যে মাথা অবধি যাওয়া যাবে কিনা, টাকা উদ্ধার হয়েছে, সোনা উদ্ধার হয়েছে। আমি দর্শকদের মনে করিয়ে দেবো যে সব্যসাচী দত্ত তার বান্ধবীর বাড়িতে, নদিয়ার বাড়িতে গিয়ে পুলিশ কিন্তু এইরকম বিপুল পরিমাণে সোনার হদিশ পাওয়া গেছিল, কিন্তু সেই তদন্ত কতদূর পর্যন্ত পৌঁছলো আজকে তো সেই প্রশ্নটাও সঙ্গত কারণে উঠবে। খুব দ্রুত শতরূপাদির কাছে উত্তরের পর আমি মৃত্যুঞ্জয়ের কাছে যাব। না সব চলছে, আমি কোনোটাই এরকম রাতারাতি হয় না। আমি একটাই কথা বলবো, ধর্মের কল বাতাসে নড়ে এবং ধর্মের কল হয় না, কিন্তু আবার মাঝরাতে রেডে আবার এই বিপুল পরিমাণে উদ্ধার পর্যন্ত হয়ে যায়। কিন্তু আমি এইখানে মৃত্যুঞ্জয়ের কাছে এই কারণে আসতে চাইবো যে দর্শকদের জানাই যার বাড়িতে রেডটা হয়েছে এবং বিপুল পরিমাণে এই টাকা এবং সোনা উদ্ধার হয়েছে সে হচ্ছে মিনার মণ্ডল, সে টুলু মণ্ডল, পাথর খাদানের ব্যবসায়ী, তার আত্মীয়। এবার টুলু মণ্ডল আবার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। আমি বলছি এই অনুব্রত মণ্ডল একদা ঘনিষ্ঠ ছিল, এই অনুব্রত মণ্ডল এখন শিবির বদল করে ঋতব্রত তৃণমূলে। এরপরও মৃত্যুঞ্জয় তোমরা প্রশ্ন তুলবে যে শিবির বদল করার পরেও ইমিউনিটি পাওয়া যায়? না, আমার একটা সহজ সরল প্রশ্ন আছে, মানে একদমই সহজ সরল প্রশ্ন, যে অনুব্রত মণ্ডল যে ওই বালিশের দলে গেছে বা চাটনের দলে গেছে, তার জয়েনিং ফিজের টাকাটা সেটা কি তার নিজের খুব কাছের লোক টুলু মণ্ডলের বাড়িতে এখানে রেখে দিয়েছিল? এবার এই যে টাকাটা এখন উদ্ধার হচ্ছে, আবার মানে যারা জয়েনিং ফিসের জন্য টাকাটা দিয়েছিল, মানে ওই ভারতীয় জনতা পার্টি ধরুন দিয়েছিল তাদের বি টিম হিসাবে বা ডিটেনশন ক্যাম্প হিসাবে, যে বালিশ তৃণমূলে যাওয়ার জন্য। না, আমার মন গড়া কথা সেটা তো মানুষ বুঝবে। এবার বক্তব্য হলো সেই টাকাটার জন্য সেই টাকাটা ওখানে পড়ে রয়েছে, এবার ঘুরপথে দিলাম, আবার পুলিশ পাঠিয়ে সেটাকে আমরা উদ্ধারও করে নিলাম, মানে একদিকে দিলাম একদিকে নিয়ে নিলাম, সেরকম কিনা আমার একটু সহজ সরল প্রশ্ন আছে। আমরা বহু টাকা, তুমি উদাহরণও দিলে, আমরা এর আগেও টাকা উদ্ধার দেখেছি পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে বা তার বান্ধবীর বাড়ি থেকে। তার পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা দুজনেই তো এখন বেলে আছে। তো এখনো অবধি এত টাকা মানুষ, সারা বাংলার মানুষ এই টাকা উদ্ধার হচ্ছে, এই ছবি থেকে করবে এটা কি? আমরা যারা রাজনৈতিক সচেতন তৃণমূল কংগ্রেস করি বা অন্য রাজনৈতিক দল, এই ছবিটা দেখানো দরকার, তার কারণে এই বিপুল পরিমাণে টাকা একদিন বাসচালকের বাড়িতে পাথর খাদানের ব্যবসা একেবারে রাজকোষে ডাকাতি হয়েছে, এবং সেই টাকাটা এই টাকাটাই কিনা সেটা তো মানুষকে জানাতে হবে। বক্তব্য হলো তোমরা একবার না 100 বার দেখাবে, একটা জায়গা থেকে উদ্ধার হলে সংবাদ মাধ্যম দেখাবে না, কারণ আমার প্রশ্নটা সেখানে না, কিন্তু সাধারণ মানুষের তো একটা ইন্টারেস্ট থাকবে যে এই ছবিটা দেখার পরে তার উপর আইনানুগ কি ব্যবস্থা হলো, তাকে ট্রায়ালের মাধ্যমে কোর্টে নিয়ে গিয়ে সাজা ঘোষণা হলো কিনা। তুমি একটা কথা বলো, এত দুর্নীতির অভিযোগ হয়েছে, ঠিক, আমি তোমার সঙ্গে 100% একমত, আইনানুগ কি ব্যবস্থা হচ্ছে, কিন্তু এই টাকাটা এইভাবে এলো কি করে সেটা গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সদা জাগ্রত সরকার এবং প্রশাসন করছিল। তুমি একটা অভিযোগ করছো, তুমি একটা অভিযোগ, এত চেঁচামেচি করলে হবে? একটু গণতন্ত্র একটু দেখান না, আপনারা তো জিতেছেন, একটু গণতন্ত্র দেখান, স্টুডিওতে দেখান, রাস্তায় দেখাবেন না, এখানে দেখান, স্টুডিওতে দেখান। আচ্ছা, শুভ্র না থামালে বলতে পারবো, তাহলে সবার বেলা আমি মাঝে মাঝে ঢুকে এরকম বলতে থাকবো। আমার বক্তব্য হলো যে আমারও, তুমি একটা প্রশ্ন করছো, তৃণমূলকে প্রশ্ন করছো, সরকার থেকে চলে যাওয়ার পরও প্রশ্ন করছো, তো আমারও একটা প্রশ্ন আছে, এটা এই ওয়াশিং মেশিনে যাওয়ার জন্য বা ওয়াশিং মেশিনের ডিটেনশন ক্যাম্প ওই বালিশের পক্ষে যাওয়ার জন্য আমি বলছি একেবারে ঋতব্রত তৃণমূলে যোগ দেওয়ার এটা ফিজ কিনা সেইটা একটা প্রশ্ন মৃত্যুঞ্জয় তুলছে, কিন্তু যখন ওই ঋতব্রত শিবিরে যোগ দিচ্ছেন অনুব্রত মণ্ডল, এই পাথর খাদানের যে রাজস্ব সেটা কিভাবে ফাঁকি দেওয়া হয়েছে, আমি বলছিলাম না যে ডাকাতি হয়েছে, সেটা খোদ অনুব্রত মণ্ডলের মুখে উঠে এসেছিল। কি বলেছিলেন দেখবো। আমি জেলে গেলাম কেন? চলুন। কি জন্য জেলে গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। 100 বার। আপনি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার পেত, ওই পাথরের জন্য সেটা হয়ে গেল 40 পার ডে 40। আমি সরাসরি একবার মিনার মণ্ডলের বাড়ির সামনে আপনাদের নিয়ে যাব। দুই প্রতিনিধি আমাদের সেখান থেকে রয়েছেন, ভাস্কর মুখোপাধ্যায় এবং পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শুরুতে আমি চলে যাব ভাস্করের কাছে। ভাস্কর, এখনো পর্যন্ত তল্লাশি এবং টাকা গোনার কাজ চলছে, কি খবর রয়েছে?
দেখো, আমরা যেটুকু খবর পেলাম টাকা গোনার কাজ শেষ হয়ে গেছে, এই মুহূর্তে প্রস্তুতি শুরু হয়েছে যে সেই টাকাগুলি নিয়ে যাওয়ার এবং যে উদ্ধার করা হয়েছে যে সোনা, অর্থাৎ প্রায় 15 কেজি সোনা, সেই সোনা নিয়ে যাওয়া হবে। আমি আমার ক্যামেরা পার্সন এরশাদ আলমকে দেখাতে বলবো যে এই পুলিশকে পুরো দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে অ্যাডিশনাল এসপি তিনি উপর থেকে নেমে এসেছিলেন এবং তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন যে এখানে পুলিশকর্মীরা দাঁড়িয়ে আছে, একটি বড় ভ্যান আনা হয়েছে এখানে, যেখানে এই টাকাগুলি অর্থাৎ বাক্সগুলি প্রায় 5টা ট্রাঙ্ক আছে, সেই ট্রাঙ্ক টাকা ভর্তি ট্রাঙ্ক সেগুলো নিয়ে যাওয়া হবে এবং যে সোনার বাট এবং যে বিস্কুট উদ্ধার হয়েছে সেগুলো নিয়ে যাবে। এই মুহূর্তে দেখছি পুলিশের একটা প্রস্তুতি শুরু হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই এই সমস্ত জিনিস সেগুলিকে সিউড়ি নিয়ে যাওয়া হতে পারে বলে আমাদের কাছে খবর এবং তার প্রস্তুতি পুরোপুরি শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ পুলিশের সক্রিয়তা চোখে পড়ছে। একইভাবে উপরে এই যে জানলাগুলি খোলা হয়েছে, ঠিক এইখানেই টাকা গোনার কাজ চলছে। এখানে যে রুমটি রয়েছে, কারণ উপরে 3টি রুম, নিচে 2টি রুম রয়েছে এবং 2টি আলমারি রয়েছে, ওপরে এবং নিচে 2টি আলমারি রয়েছে। এই 2টি আলমারিতেই কিন্তু টাকা ভর্তি ছিল এবং যেটা জানা যাচ্ছে যে যখন এই মিনার শেখের বাড়িতে পুলিশ আসে তখন কিন্তু তিনি প্রথমে ঢুকতে দেননি, তিনি বলেছিলেন ঢোকা যাবে না। দরজা ভেঙে ভেতরে পুলিশ ঢোকে এবং পুলিশ ঢুকে এই আলমারি 2টি তারা দেখতে পায়, কিন্তু আলমারিতে কোনো চাবি ছিল না, অর্থাৎ মিনারের কাছে কোনো চাবি ছিল না। তিনি জানান আমার কাছে কোনো চাবি নেই। যে টাকাগুলি আসতো সেই টাকাগুলি যারা নিয়ে আসতো তারা এই আলমারির ভেতরে ঢুকিয়ে তারাই বন্ধ করে চাবি দিয়ে চলে যেত। তিনি এই বিষয়ে কিছু জানতেন না। প্রথমে এইটা আমাকে বলো ভাস্কর, যে টুলু মণ্ডল এখনো পর্যন্ত তার তো কোনো খোঁজ পাওয়া যায়নি, সে পলাতক। মিনার মণ্ডলকে এই যে একেবারে মোহাম্মদ বাজার থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে টানা, এই যে টাকা এবং সোনা এগুলো এলো কোথা থেকে? মিনার মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে কিছু কি জানতে পারলো পুলিশ? একদমই, কারণ প্রথমে তো মিনার মণ্ডল পুরো অস্বীকার করেছিল যে আমার কাছে কোনো টাকাই নেই, কিন্তু পরে যখন পুলিশ যখন এই আলমারি 2টি ভাঙে তখন দেখে থরে থরে জামা কাপড় নেই, থরে থরে টাকা সাজানো রয়েছে। তখন তিনি স্বীকার করেন যে হ্যাঁ তার টাকা, এবং তিনি স্বীকার করে নিয়েছেন যে এটা তার টাকা নয়, টুলু মণ্ডলের টাকা। এটা মোটামুটি পুলিশ কনফার্ম করছে যে এটা তিনি স্বীকার করে নিয়েছেন এবং যে এই বিপুল পরিমাণ সোনা তার কাছে এলো কী করে সেটাও তিনি জানিয়েছেন তার সোর্স। এবং একটা জিনিস খুব পরিষ্কার, কারণ এই মৃণাল মণ্ডল তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিনি একটি সরকারি বাস চালাতেন, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তিনি ড্রাইভার ছিলেন। 2017 সালে তিনি ভিআরএস নেন। এই মুহূর্তে তিনি 35,000 টাকার মতো পেনশন পাচ্ছেন এবং 2017 সালে মানে বিশ্বাস করতে কষ্ট হয় যে একজন 35,000 টাকা পেনশন পাওয়া বাসের অবসরপ্রাপ্ত ড্রাইভার, আর তার বাড়িতে বিপুল পরিমাণে টাকা এবং সোনা উদ্ধার হচ্ছে। পাথর খাদান এবং সেখান থেকে রাজস্ব ফাঁকি দেওয়ার টাকাই কিনা এটা, নিঃসন্দেহে সেটা এই নিয়ে প্রশ্ন উঠছে। আমি এখানে পার্থর কাছে যাওয়ার আগে, আমাদের আরেক প্রতিনিধির কাছে যাওয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন দেখাবো এই নিয়ে। পশ্চিমবাংলায় আজকে এত অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? 80% রেভিনিউ লিকেজ ছিল। শুধু বীরভূমে 1 বছরে স্টোনে বিগত রাজ্য সরকার পেত 60 কোটি টাকা, আর 11ই মে থেকে 11ই জুন 1 মাসে বিজেপি সরকার আদায় করেছে স্টোনে 83 কোটি টাকা, অর্থাৎ 1200 কোটি টাকা একটা ইউনিট থেকে সরকারের ঘরে আসবে। আর আগের সরকারের সময় 100 কোটি জমা হয়ে 1100 কোটি অন্য জায়গায় যেত। এর ফলেই আজকে আমাদের রাজ্যে ইকোনমিক্যাল ডিজাস্টার হয়ে গেছে। পার্থ, এই প্রশ্নটা খুব সঙ্গত কারণে উঠবে, এই যে পাথর খাদান থেকে পাথর বিক্রির যে রাজস্ব সেটা রাজকোষে না জমা দিয়ে সোজাসুজি একেবারে দুর্নীতির টাকা ব্ল্যাক মানি হিসেবে এখানে রাখা থাকছে। এই যে সোনার বাট এবং বিস্কিটগুলো উদ্ধার হয়েছে সেগুলো কি তাহলে সেই ব্ল্যাক মানি দিয়েই কেনা সোনার বাট এবং বিস্কিট? এই গোটা নেক্সাসটা কিভাবে চলতো এখনো পর্যন্ত সূত্র মারফত, পুলিশ সূত্রে কি জানতে পারছো পার্থ? দেখো, ধাপে ধাপে যেভাবে দুর্নীতিটা করা হয়েছিল, যেরকমভাবে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছিল, সেই টাকাই কিন্তু হচ্ছে এই টাকা। তবে একটা জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, একটা অংশ তোমাকে বোঝানোর চেষ্টা করব। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলসের যে চেকপোস্ট, সেই চেকপোস্টে এখানে কেন? এখানে হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যে পাথর তোলা হয়, সেই পাথর তোলার পরবর্তীকালে যে পাথরের যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো এখান থেকে কিন্তু প্রথমে প্রবেশ করার পর তার যে ওজন রয়েছে সেই ওজন পরীক্ষা হয় এবং সেই পরীক্ষা হওয়ার পরবর্তীকালে
পরে সেই ট্রাক বেরোয় এবং বেরোবার পর হচ্ছে সেই ট্রাকগুলোতে ওভারলোড হচ্ছে কিনা সেই বিষয়টা দেখা হয়। অঙ্কটা হচ্ছে এই জায়গাতেই গোলমাল করে দেওয়ার অঙ্ক, যেটা বর্তমানে এখন একেবারে কড়াকড়ি করা হয়েছে, এখানে নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করা হয়েছে। যেমন যে ট্রাকগুলি আসছে দেখতে পাচ্ছ যে পরপর এগুলো হচ্ছে এই চেকপোস্টের ভেতরে প্রথমে প্রবেশ করলো, তার পরবর্তীকালে এই ট্রাকের ওজন হলো যে পরিমাণে পাথর কোনো রকমভাবে ওভারলোড করে পাথর নিয়ে যাচ্ছে কিনা। আগে হচ্ছে ওভারলোড করা পাথর এখান থেকে বিভিন্ন জায়গায় যে চেকপোস্ট রয়েছে টোল করা হয়েছে সেখান থেকে বেরোতো, বেরোবার পরে সেখান থেকে হচ্ছে এগুলো হচ্ছে অতিরিক্ত টাকা দিত এবং সেই টাকায় কিন্তু বেআইনিভাবে হতো। আমি একটা কথা বলার চেষ্টা করব কয়েকজনের কাছ থেকে যে কিভাবে কাজটা করছে তারা। দাদা পেপার वगैरह सब दिख रहा है? हाँ हाँ क्या किया यहाँ पर कुछ नहीं किया। वेट देखा? मेरा खाली गाड़ी है। खाली गाड़ी आपका वेट देखता है? हाँ वेट देखता है। पत्थर लेकर जाता है? ना खाली है अभी। नहीं दूसरा टाइम ना हम तो गुवाहाटी जाके आए। ওনার বর্তমানে যে খালি গাড়ি, ওনার পিছনে আরও গাড়ি আছে, সেই গাড়িতেও এরকমভাবে যে পাথর নিয়ে আসছে তারা এবং কীরকমভাবে পর্যায়ে আমি কথা বলছিলাম গাড়ি চালকদের সঙ্গে, বলছে এখন একেবারে কোনো রকমভাবে ওভারলোড যাতে না হয় সেই বিষয়টা। কে হয় গাড়ি में मिट्टी है। सब चेक हुआ? हाँ चेक हुआ क्या वो वेट चेक किया? हाँ वेट चेक किया। ज़्यादा होने से क्या करता है भाई? हाँ ज़्यादा करने से फाइन देते। पहले भी कितना दिन से यहाँ पर आते थे? अभी तो हम लोग महीना में आते हैं। महीना में हाँ पूरा पेपर सब चेक करता है? नहीं पेपर चेक नहीं करते, वेट चेक होता है। पूरा चेक हाँ हाँ বলছেন যে ওজন পুরোপুরি চেক করা হয় এবং এই যে জায়গা রয়েছে ওজনেই মূলত হচ্ছে যে সেই ওজনেই হচ্ছে দেখাতো কেউ যে পরিমাণ নিয়ে যাচ্ছে তার থেকে কম পরিমাণে দেখিয়ে এখান থেকেই হচ্ছে এই কালোবাজারি যে ব্ল্যাক মানি সেই ব্ল্যাক মানির উৎস তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এই রকম যে চেকপোস্টগুলো রয়েছে সেই চেকপোস্টগুলিতে ইতিমধ্যে কিন্তু কড়াকড়ি করা হয়েছে নজরদারি। একেবারে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.